আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগতম। আমি শারমিন আক্তার, প্রভাষক, দর্শন বিভাগ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। শিক্ষার্থীরা, আজকে আমার যে আলোচনা, সে আলোচনাটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকের আলোচ্য সাবজেক্ট হচ্ছে নীতিবিদ্যা। তো আজকে আমরা নীতিবিদ্যা বলতে আমরা সাধারণত আদর্শনিষ্ঠ নীতিবিদ্যাকে বুঝি। তবে নীতিবিদ্যার আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার আরও কিছু বিভাগ রয়েছে, যেমন মেটা ইথিক্স বা নীতি অধিবিদ্যা, পরানীতিবিদ্যা বা বিশ্লেষণ নীতিবিদ্যা, আর হচ্ছে অ্যাপ্লাইড ইথিক্স বা ব্যবহারিক নীতিবিদ্যা। তো আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরানীতিবিদ্যা বা বিশ্লেষণী নীতিবিদ্যা তত্ত্বগত নীতিবিদ্যা নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। পরানীতিবিদ্যা আলোচনায় বিশ্লেষণী পদ্ধতি প্রয়োগ করা হয় বলে পরানীতিবিদ্যার পদ্ধতিটি হচ্ছে অত্যন্ত সহজ একটি পদ্ধতি। নৈতিক সার্বিক ধারণার প্রকৃতি সম্বন্ধীয় নৈতিক পদ ও উক্তির অর্থ বা প্রয়োগ নিয়ে পরানীতিবিদ্যা আলোচনা করে। পরানীতিবিদ্যায় ন্যায় বা ভালো শব্দের অর্থ বা প্রয়োগ কি, নৈতিক ও মূল্য সম্পর্কীয় অবধারণ কিভাবে গঠন করা যায় এবং এ ধরনের অবধারণে আদৌ যৌক্তিকতা নিরূপণ করা যায়, নৈতিকতার স্বরূপ কি, নৈতিক ও নৈতিকতা নিরপেক্ষ এর মধ্যকার পার্থক্য কি, স্বাধীন বা দায়িত্বপূর্ণ এর অর্থ কি ইত্যাদি যৌক্তিক বা সেমান্টিক প্রশ্নগুলি উত্থাপন ও উত্তর বের করার চেষ্টা করা হয়ে থাকে। তাই বলা যায় যে পরানীতিবিদ্যা হচ্ছে নৈতিক পদ বা ধারণাগুলোর একটি যৌক্তিক আলোচনা। আর পরানীতিবিদ্যাকে আমরা সাধারণত সমকালীন নীতিবিদ্যাও বলে থাকি। সমকালীন নীতিবিদ্যা বলতে আসলে ওইসব নীতিবিদ্যাকে আমরা বুঝি যা সমকালের উত্থাপিত নৈতিক যে বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে। পিটার সিঙ্গার তার কালজয়ী গ্রন্থ প্র্যাকটিক্যাল ইথিক্সে একটি লাইনের মাধ্যমে সমকালীন নীতিবিদ্যার চিত্র এঁকেছেন। তিনি বলেছেন, যৌনতা বিষয়ক আলোচনা গাড়ি চালানোর আলোচনা থেকে নগণ্য। অর্থাৎ আমাদের এই সময়ে বা বর্তমান যুগে যৌন নিপীড়নের ফলে একজন নারী যতটা ক্ষতিগ্রস্ত হয়, গাড়ি চালানো বা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকজন ক্ষতিগ্রস্ত হয়, বা একটা পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে, একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এটা হচ্ছে অনেকটাই বড় সমস্যা। সেক্ষেত্রে কোন সমস্যাটাকে আমরা বেশি প্রাধান্য দিব? সমকালীন আমাদের জীবনে সমকালীনভাবে যে নৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেই নৈতিক বিষয়গুলো নিয়ে আসলে সমকালীন নীতিবিদ্যায় আলোচনা করা হয়। তো আজকে পরানীতিবিদ্যার যে ধরনগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, বা পরানীতিবিদ্যার বৈশিষ্ট্য যেগুলো। পরানীতিবিদ্যার একটি বৈশিষ্ট্য হচ্ছে বিশ্লেষণী পদ্ধতি। সমকালীন এবং পরানীতিবিদ্যার সবচেয়ে শক্তিশালী ধারা হচ্ছে বিশ্লেষণী ধারা। পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থে দেখান, নীতিবিদ্যা কোনো আবেগ তাড়িত ব্যাপার নয়, এটা রীতিমতো বিশ্লেষণের ব্যাপার। আসলেই তো আমরা যখন সমাজে বসবাস করে বিভিন্ন বিষয় সম্পর্কে নৈতিক মতামত প্রদান করি, নৈতিক মতামত দেওয়ার সময় আমরা কিন্তু বিশ্লেষণ করেই আমাদেরকে বলতে হবে যে এই বিষয়টি নৈতিক আর এই বিষয়টি অনৈতিক, এই আচরণটা করা উচিত, এই আচরণটি করা উচিত না। সেক্ষেত্রে বিশ্লেষণের বিষয় অপরিহার্য।
যেমন সমকালীন বিষয়ে আমরা যখন নৈতিকতার কথা বলি, নৈতিকভাবে আমরা জানি যে হত্যা করা হচ্ছে অন্যায়। সামাজিকভাবে আমরা হত্যাকে অন্যায় বলে মনে করি, গ্রহণ করতে পারি না। প্রচলিত নীতিবিদ্যায় এরূপ বাক্যকে অন্যায় বলেই বা অনৈতিক বলেই সংজ্ঞায়িত করবে। কিন্তু পিটার সিঙ্গার বলেন যে সব হত্যা অন্যায় নয়। যেমন আমরা যখন কোনো ব্যক্তি যদি প্যারালাইজড হয়ে যায় বা কোমায় চলে যায়, যে সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, এবং তিনি যদি বেঁচে থাকেন তাহলে তার অত্যধিক কষ্ট হবে এবং তার আশেপাশে যে মানুষ রয়েছেন তাদেরও অনেক কষ্ট হবে এবং অর্থনৈতিকভাবেও ক্ষতির সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে এ ব্যক্তিকে ঘৃণা করে, করুণা করে অসুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখাটা কিন্তু অন্যায়, কারণ সে নিজেও কষ্ট ভোগ করবে, তার আশেপাশের মানুষও ধ্বংস সাধন করবে। এক্ষেত্রে একটা বিশ্লেষণের বিষয় রয়েছে, এই ধরনের লোককে হত্যা করা কতটুকু অন্যায় বা ন্যায়। তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়াটাও কিন্তু আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে। আবার অন্যদিকে এমন হয় যে আমরা জানি যে গর্ভপাতের বিষয়টা অন্যায় বা ভ্রূণ হত্যা করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু বর্তমান যুগে বিজ্ঞানের অনেকই উন্নতি সাধন হয়েছে এবং বিজ্ঞানের বদৌলতে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন আমরা জানতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে সন্তান জন্মদানের আগেই আমরা কিন্তু পরীক্ষার মাধ্যমে জানতে পারি। ঠিক তেমনিভাবে একজন মা যখন জানতে পারেন যে তার বাচ্চা হিমোফিলিয়া রোগে আক্রান্ত, অর্থাৎ তাকে জন্ম দেওয়ার পরে সে একটি অস্বাভাবিক শিশু হবে এবং অত্যন্ত কষ্ট ভোগ করবে, তার সারা জীবন ধরে বয়ে নেওয়া মা বাবার পক্ষে অত্যন্ত কষ্টদায়ক হবে। সেক্ষেত্রে তিনি যদি এই ভ্রূণটি নষ্ট করে নতুন আরেকটি সুস্থ সন্তান জন্মদানের ব্যবস্থা গ্রহণ করেন, সেটাই শ্রেয় বলে মনে হবে। কারণ তিনি তো জানেন তিনি যে বাচ্চাটাকে তার গর্ভে রয়েছে সেই বাচ্চাটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এক্ষেত্রে বিশ্লেষণের দিক থেকে আমরা বলতে পারি যে সবসময় গর্ভপাত অন্যায় হয় না। তাহলে দেখা যাচ্ছে যে সমকালীন নীতিবিদ্যা এটাই হচ্ছে বিশ্লেষণী রূপ। বিশ্লেষণ করে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে। পরানীতিবিদ্যার আরেকটি বিষয় হচ্ছে তত্ত্বগত রূপ। সমকালীন নীতিবিদ্যা ও পরানীতিবিদ্যার নীতি দর্শনের নেহাত তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করে। তত্ত্বগতভাবে যা ঠিক তাই নৈতিকভাবে ঠিক, আবার তত্ত্বগতভাবে যা অন্যায় তাই নীতিগতভাবে অন্যায়। আমরা প্রায় বলে থাকি এটা করো না, ওটা করো না, এটা অন্যায়, এটা উচিত নয়, এই আচরণটা করা উচিত হয়নি। এগুলো ভাষা প্রয়োগের তত্ত্বগত দিক। এখানে ব্যাখ্যা করা হয় না যে কেন এটি অন্যায়, আমরা কেন এই কাজটি করব না, কেন এই কাজটি করব। তত্ত্বগত নীতিবিদ্যা এই ধরনের মিথ বা ধারণা কখনো অর্জন করা যায় না। এর পরে যে বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সমকালীন নীতিবিদ্যা জ্ঞানতাত্ত্বিক আলোচনাও করা হয়। সমকালীন নীতিবিদ্যা নিয়ে জর্জ এডওয়ার্ড মুর, স্টিভেনসন, এয়ার, রিচার্ড রস, নোয়েল স্মিথ প্রমুখ দার্শনিকগণ নীতিবিদ্যার জ্ঞানতাত্ত্বিক আলোচনা করেছেন। এরা দেখান যে নীতিবিদ্যা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নয়, বরং আমাদের জন্য তৈরি কতিপয় বিধিবদ্ধ নিয়ম যা আমরা পালন করে
জ্ঞানতাত্ত্বিক সমস্যার সমাধান করতে পারি। জ্ঞানতাত্ত্বিক আলোচনার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে কোন বিষয়টি নৈতিক এবং কোন বিষয়টি অনৈতিক। পরানীতিবিদ্যা বা বিশ্লেষণী নীতিবিদ্যার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি যৌক্তিক প্রকৃতি রয়েছে। সমকালীন নীতিবিদরা বলেন যে বর্তমানকালের নীতিবিদ্যা হলো পুরোপুরি যুক্তির উপর নির্ভরশীল। একটা জিনিস সত্য কি মিথ্যা, ন্যায় কি অন্যায় তা নির্ধারণ করে বিষয়টি যৌক্তিক না অযৌক্তিক এর উপর। যৌক্তিক হলেই তা নীতিগতভাবে সত্য হতে বাধ্য, আর যদি যৌক্তিকভাবে তা সত্য না হয় তাহলে সেটি নীতিগতভাবেও গ্রহণযোগ্য বলে গণ্য হবে না। আসলে সমকালীন নীতিবিদ্যা অপ্রকৃতিবাদের উপর প্রতিষ্ঠিত। নীতিবিদ্যার এই অপ্রকৃতিবাদী মতবাদ প্রকৃতিবাদী প্রতিক্রিয়া স্বরূপ আবির্ভূত হয়েছিল। প্রকৃতিবাদী নৈতিক মতবাদ অনুযায়ী নৈতিক ভালোত্ব বা মন্দত্ব প্রাকৃতিক উপলক্ষণের সাহায্যেই অনুধাবন সম্ভব। সমকালীন পরানীতিবিদ্যা শুধু যুক্তি বা নিয়মাবলী কাঠামো তৈরি করে। কাঠামোগত সত্যতা বা মিথ্যা নীতি দর্শনের মৌলিক আলোচ্য বিষয় বলেও স্বীকৃত। তাহলে আমরা দেখলাম যে পরানীতিবিদ্যা হচ্ছে একটি বিশ্লেষণী ধারা। এটি নীতিবিদ্যায় যে বিষয়গুলো রয়েছে, পদ রয়েছে, নৈতিক বাক্য রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করে এবং নৈতিক যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডগুলো বিশ্লেষণ করে জ্ঞানতাত্ত্বিক আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। এতক্ষণ তো আমরা পরানীতিবিদ্যা নিয়ে আলোচনা করলাম, তো এখন আমরা অ্যাপ্লাইড ইথিক্স বা প্রায়োগিক এবং ব্যবহারিক নীতিবিদ্যা নিয়ে আলোচনা করব। প্রাচীনকাল থেকে ব্যবহারিক জীবনে নৈতিকতা সম্পর্কিত আলোচনার সূত্রপাত হলেও তা ছিল স্বল্প পরিসরে এবং স্বতন্ত্র রূপে। অনেক বিখ্যাত দার্শনিক ব্যবহারিক নীতিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন। কালক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, চিন্তা, সংস্কৃতি উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক, পরিবেশগত এবং রাষ্ট্রীয় বিভিন্ন পরিবর্তন হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা নানা ধরনের নৈতিক সমস্যার সম্মুখীন হয়েছি। এই সকল সমস্যার নীতিসম্মত সমাধান কি হওয়া উচিত সেটি নিয়ে যে আলোচনা করে নীতিবিদ্যার যে শাখা, সেটি হচ্ছে মূলত ব্যবহারিক নীতিবিদ্যা। বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের যে ধারণা তা একটি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো তত্ত্ব। আর ব্যবহারিক বা বাস্তব উদ্দেশ্য সাধনের জন্য যখন আমরা সেই তত্ত্ব ব্যবহার করি তখন তাকে বলা হয়ে থাকে প্রায়োগিক। ঠিক তেমনি সাধারণভাবে বলা যায় সমাজে বসবাসকারী মানুষের ব্যবহারিক জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে প্রক্রিয়া সেটি হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। ব্যবহারিক নীতিবিদ্যা মূলত আমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রেই প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা ব্যবহারিক নীতিবিদ্যার বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারি স্বল্প পরিসরে। ব্যবহারিক নীতিবিদ্যার একটি বিষয় হচ্ছে জীব নীতিবিদ্যা। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় নীতিবিদ্যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথাটি কার্যকর রূপে বোঝাবার জন্য সর্বপ্রথম 1971 সালে বায়োএথিক্স শব্দটি ব্যবহার করা হয়। জীবনীতিবিদ্যার মূল জীবন কেন্দ্রিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং এক্ষেত্রে মূলত শারীরিক সমস্যা মূল ভূমিকা পালন করে। স্বাস্থ্য পরিচর্যা এবং জীববিজ্ঞান সম্পর্কিত মানবাচরণগুলোকে নৈতিক মূল্যের নীতিমালার আলোকে সুবিন্যস্ত রূপে আলোচনা এবং বিচার করাই হচ্ছে বায়োএথিক্স এর কাজ। চিকিৎসা নীতিবিদ্যা, বায়োএথিক্স এবং চিকিৎসা নীতিবিদ্যা প্রায় একই ধর্মী। চিকিৎসা নীতিবিদ্যা বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা,
চিকিৎসক, চিকিৎসা পেশার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিবর্গ, সরকারি বেসরকারি বা সেবা প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে নৈতিক নীতিমালা আলোকে আলোচনা করে হচ্ছে জীবনীতিবিদ্যা। ঔষধ বিপণন, বন্টন, বিচার বিশ্লেষণের সঙ্গে জড়িত অর্থনৈতিক বরাদ্দ ও বন্টনের ন্যায্যতা অন্যায্যতা সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদানের চেষ্টা করে চিকিৎসা নীতিবিদ্যা। এরপর রয়েছে পেশাগত নীতিবিদ্যা। আমরা মানুষ, জীবন ধারণের জন্য আমরা নানা ধরনের পেশায় জড়িত থাকি। জীবন ধারণের জন্য আমাদেরকে কোনো না কোনো কাজ অবশ্যই করতে হয়। সভ্যতা যত এগিয়ে গিয়েছে, সভ্যতার সাথে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি সকল ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতাও সৃষ্টি হয়েছে নানা রকম অনৈতিক উপার্জনের পদ্ধতি। মানুষ নিজের অবস্থার উন্নতি করতে গিয়ে উপেক্ষা করেছে অন্যের স্বার্থ, অন্যের প্রতি অন্যায় করে নিজের স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে। মানুষ যেমন নিজের কল্যাণ সাধন করবে, সে সাথে অন্যের প্রতি যেন অকল্যাণ না করে, সেদিকে লক্ষ্য করাই বিষয় হচ্ছে পেশাগত নীতিবিদ্যা। পেশার ক্ষেত্রে কিভাবে সৎ থাকা যায়, কিভাবে নিজের কর্তব্য পালন করা যায়, কতটুকু ভালো সার্ভিস দেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করে পেশাগত নীতিবিদ্যা। এরপর নীতিবিদ্যার একটি নির্দিষ্ট শাখা রয়েছে ব্যবসায় নীতিবিদ্যা। অর্থনীতিতে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অতিমাত্রায় গুরুত্ব প্রদান করতে গিয়ে নৈতিক কর্মকাণ্ড অনেক সময় উপেক্ষিত হয়ে থাকে। ব্যবসায় নীতিবিদ্যার আলোচনার বিষয়বস্তু মূলত হচ্ছে পণ্য ক্রয়, বিক্রয়, বিপণন, আদান প্রদান করা, সরবরাহ করা, এসব ক্ষেত্রে আচরণের নৈতিক নীতিমালার আলোকে ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা, সমৃদ্ধি এবং মানুষের কাজের মান উন্নত করা। অর্থনীতির এ দুটি মূল উদ্দেশ্য যাতে নীতিসম্মতভাবে বাস্তবায়িত হয়, সেটারই প্রচেষ্টা চালিয়ে যায় ব্যবসায় নীতিবিদ্যা। এরপর রয়েছে তোমার পরিবেশ নীতিবিদ্যা। আমরা সবাই সমাজে বসবাস করি এবং আমাদের চারপাশের যে অবস্থা, সেটি নিয়ে হচ্ছে পরিবেশ। পরিবেশে আমরা ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রাণী বাস করে, বিভিন্ন উদ্ভিদ রয়েছে। সেই পরিবেশ অনুযায়ী পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায়, পরিবেশের প্রতি মানুষের আচরণ কিরকম হওয়া উচিত, পরিবেশ সংরক্ষণে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এই সব যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা। আরেকটি হচ্ছে কম্পিউটার নীতিবিদ্যা। বর্তমান যুগে আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। প্রযুক্তিরই একটি বিশাল অংশ জুড়ে রয়েছে কম্পিউটার। আজকাল কম্পিউটারের মাধ্যমে আমরা সব কাজ অতি সহজে করতে পারছি, কিন্তু এই কম্পিউটারের মাধ্যমেও মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম ঘটিত হয়, যার কারণে মানুষের নৈতিক স্খলন ঘটে। সেক্ষেত্রে মানুষের অত্যন্ত দুঃসাধ্য এবং ব্যয়সাধ্য কাজ সহজ করে দিয়েছে। যেমন কম্পিউটার একই সাথে বিভিন্ন অপরাধ সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরভাবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা, তথ্যগত গোপনীয়তা, সফটওয়্যার পাইরেসি, ভাইরাস ছেড়ে দেওয়া, এই ধরনের অপরাধমূলক কাজ বেড়েই চলছে। আর এই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই হচ্ছে কম্পিউটার নীতিবিদ্যার কথা চলে আসে, যার বিষয়বস্তু হলো কম্পিউটার ব্যবহারের ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ ও মূল্যায়ন করা। তো ব্যবহারিক নীতিবিদ্যার বিষয়বস্তু অনেক ব্যাপক।
এটি আমাদের ব্যবহারিক জীবনের কোনো অংশকেই বাদ দেয়। ব্যবহারিক জীবনে আমরা যাতে নীতিসম্মতভাবে চলতে পারি সে চেষ্টাই করে হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। এজন্য ব্যবহারিক নীতিবিদ্যার গুরুত্ব অপরিসীম। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যবহারিক নীতিবিদ্যা এবং পরানীতিবিদ্যা সম্বন্ধে জানলাম। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।